কিছু কর্মচারী আমাকে ফোনে বলেছেন, সরকারটা সবে এসেছে, মাননীয় মুখ্যমন্ত্রী তো তার সদিচ্ছার প্রকাশ ঘটিয়েছেন, তা আপনারা এত দ্রুত সরকারের সমালোচনায় নেমে পড়লেন কেন? দেখুন, 1 জুন আমরা যখন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করি, সেই বৈঠকে আমরাও যেমন খোলা মন নিয়ে গিয়েছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু আমাদের সঙ্গে খোলা মন নিয়েই আলোচনা করেছেন। কিন্তু আজকে 8ই আগস্ট, আজ পর্যন্ত কলকাতার কেএমসি এলাকার বসবাসকারী রাজ্য সরকারি পেনশনাররা, ডিএ পান এমন সরকারি চুক্তিকর্মীরা, ওয়ার্ক চার্জ কর্মীরা, এনবিএফ, হোমগার্ড, এই ধরনের যে ডেলি রেটেড কর্মচারী আছেন তারা, বাইরের রাজ্যে 17টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আমাদের পশ্চিমবাংলার অবসরপ্রাপ্ত রাজ্য কর্মীদের একটা ছোট অংশ থাকেন, তারা সেখানকার ব্যাংক থেকে পেনশন নেন। তাদের ক্ষেত্রে, ফ্যামিলি পেনশনারদের ক্ষেত্রে, ফ্যামিলি পেনশনার যাদের নেই তাদের পেনশনার বা ফ্যামিলি পেনশনারের আইনসঙ্গত উত্তরাধিকারী, এবং বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক, শিক্ষাকর্মী, বিভিন্ন আন্ডারটেকিং সহ গ্র্যান্ট ইন এডের লক্ষ লক্ষ কর্মরত এবং কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীরা, তারা আজও 1 নয়া পয়সা বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ পাননি। এবং হতাশা বা দুশ্চিন্তাটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছিয়েছে যে আজকেই লাইব্রেরি, এক ভদ্রমহিলা লাইব্রেরিতে কাজ করেন, তিনি ফোন করেছিলেন যে আপনারা তো লাইব্রেরির কথা বলছেন না। আবার পরিবহন নিগমে কাজ করতেন এমন একজন পেনশনার, এক ভদ্রমহিলা, তিনি ফোন করে বলছেন, আচ্ছা পরিবহন নিগমের কর্মচারীরা কি এর আওতার বাইরে থাকবে? আমরা কি পাবো না? আপনারা তো আমাদের কথা বলছেন না। আসলে এগুলো সবই গ্র্যান্ট ইন এড কর্মচারীদের মধ্যে পড়ে যাচ্ছেন। সমস্যাটা হচ্ছে যারা পাননি তাদের সংখ্যাটা এতটাই বেশি যে কার নাম বলবো আর কার নাম, কোন কর্মচারীর নাম বাদ দেব। তারা চূড়ান্ত হতাশ। 5ই ফেব্রুয়ারি রায় হয়েছে, আজকে 8ই আগস্ট, এখনো পর্যন্ত তারা পাননি। শুধু নয়, তারা যে পাবেন, আদৌ কবে পাবেন, এরকম কোনো নিশ্চয়তা কিন্তু সরকারের কোনো স্তর থেকে আসছে না। আর কমপ্লায়েন্স রিপোর্টে ওয়ার্ক চার্জ কর্মচারী, ডেলি রেটেড কর্মচারী, তারপরে চুক্তি সরকারি চুক্তিকর্মী যারা ডিএ পান, ভিন রাজ্যের যারা বসবাসকারী পেনশনার, রাজ্য সরকারি পেনশনার, কেএমসি এলাকার পেনশনার, এদের সম্পর্কে কোনো সুনির্দিষ্টভাবে কোনো বক্তব্য নেই। এবং সবথেকে ভয়ঙ্কর যে বিষয়টা আছে সেটা আমি আগেও বলেছি, যে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের এই ডিএ মামলার রায় কার্যকর করার আওতা থেকে বাদ রাখার একটা প্রস্তাব সুপ্রিম কোর্টে রাজ্য সরকার দিয়েছে। স্বাভাবিকভাবে আমরা তো কর্মচারী সংগঠন করি, কর্মচারী এবং পেনশনারদের এই যে যন্ত্রণা, এই যে হাহাকার, এই যে উদ্বেগ, উৎকণ্ঠা, হতাশা, এগুলো তো তারা নিরন্তর আমাদের বলে চলেছেন এবং তার তো আমরা শরিক। তা আমাদের তো বলতেই হবে। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে আদালতে কর্মচারীদের সঙ্গে তার সরকার লড়াই করবে না, তার সরকার কর্মী বান্ধব। কিন্তু কমপ্লায়েন্স রিপোর্টটা আপনারা নিজেরা পড়ে দেখুন, সেখানে কি কর্মী বান্ধব হওয়ার কোনো রকম কোনো অবকাশ রাজ্য সরকার রেখেছেন? তাহলে তো আমাদের আন্দোলনে নামার
প্রাথমিক যে ক্ষেত্র, যে মানুষকে আমাদের বক্তব্য পৌঁছিয়ে দেয়া, সে কাজটা তো করতেই হবে ভাই। এবারে আসুন, গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের অনেকেই এখন ভাবতে শুরু করেছেন আমরা বোধহয় আর পাবো না। আমি এর আগেও বলেছি যে আমাদের পিটিশন রূপা 2009-এ যাদের বেতনক্রম সংশোধিত হয়েছে তাদের জন্যে, তার মধ্যে আপনারা পড়েন রূপা 2009-এর 25 নম্বর পাতায় কারা কারা রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী ছাড়া আর কারা কারা বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ পাবেন তার একটা তালিকা করে দেয়া আছে। সেই রূপা 2009 হচ্ছে সরকারের কাছে একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট। কাজেই যে রূপা 2009-এর উপর মামলা, সেই রূপা 2009-এ আপনারা ডিএ পাওয়ার যোগ্য বলে আপনাদের লেখা আছে এবং সুপ্রিম কোর্টের রায়ের 17 নম্বর পাতায় ওই অর্ডারটি লিপিবদ্ধ করা আছে। সবথেকে বড় যে বিষয়টা আজকে আমি বলবো, যে সরকার সুপ্রিম কোর্টে আগে যে হিসেব দিয়েছিলেন এস্টিমেটেড ইম্প্যাক্ট অন দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাজ পার ইম্পিউন্ড অর্ডার্স, অর্থাৎ সুপ্রিম কলকাতা হাইকোর্টের রায়ে, তখনও সুপ্রিম রায় হয়নি, কলকাতা হাইকোর্টের রায় কার্যকর করতে হলে রাজ্য সরকারের উপর কীরকম ইম্প্যাক্ট পড়বে সেটা একটা তালিকা দিয়ে দেখিয়েছিলেন। সেখানে 5টা কলম ছিল। সেই 5টা কলমে সরকার বলেছিলেন 1/1/2006 থেকে 31/3/2008 পর্যন্ত সকলকে পেনশনার সহ বকেয়া ডিএ দিতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে 3,451 কোটি টাকা খরচ হবে। এবং 1/4 এইটা আমরা হিসেবের মধ্যে রাখছি না এই কারণে যে মহামান্য সুপ্রিম কোর্ট 5ই ফেব্রুয়ারি যে রায় দিয়েছেন সেই রায়ে কিন্তু এই অংশটা, অর্থাৎ 1/1/2006 থেকে 31/3/2008 পর্যন্ত সময়ের বকেয়া ডিএ দেওয়ার কথা বলা নেই। কাজেই আমরা এই 3,451 টাকার হিসেবটা বাদ দিচ্ছি। এরপরে বলেছিলেন 1/4/2008 থেকে, অর্থাৎ এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত যে খরচ তার হিসেব দিয়েছিলেন। সেই হিসেবটা কত? দ্বিতীয় কলমে দিয়েছিলেন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য, 3 নম্বর কলমে দিয়েছিলেন ফর গ্র্যান্ট ইন এড এমপ্লয়িজ। সেখানে গ্র্যান্ট ইন এড এমপ্লয়িজদের জন্য খরচ দিয়েছিলেন ওই এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত খরচের হিসেব দিয়েছিলেন 16,890.34 কোটি টাকা। এইটার উল্লেখ করলাম আমি এই কারণে যে সরকার কিন্তু সরকারিভাবে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা যে এই মামলার রায়ের আওতার মধ্যে রয়েছেন সেটা কিন্তু সরকার স্বীকার করে নিয়েছেন সুপ্রিম কোর্টে। কাজেই আপনাদের হতাশ হওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ, সরকার, বর্তমান সরকার আপনাদের এই রায়ের আওতার বাইরে রাখতে চাইছে, এই বকেয়া ডিএর অধিকারটা থেকে আপনাদের বঞ্চিত করতে চাইছে। কিন্তু সুপ্রিম কোর্ট আছেন, সেই সুপ্রিম কোর্টে নিশ্চয়ই আমরা ন্যায় বিচার পাবো। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুপ্রিম কোর্ট গত 6 তারিখের শুনানিতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। 1 নম্বর, যে মালহোত্রা কমিটি আমাদের সঙ্গে আলোচনাতেই বসতে চায়নি, একদিন শুধু আলোচনা করেছে, তারও মিনিটস দেয়নি, সেই মালহোত্রা কমিটিকে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে যে আপনাদের যে রিপোর্ট আপনারা সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন তার কপি রেসপন্ডেন্ট সংগঠনগুলোর আইনজীবীদের দিয়ে দেবেন 2 দিনের মধ্যে। এবং আমরা, অর্থাৎ রেসপন্ডেন্ট সংগঠনগুলো, তার পয়েন্ট ওয়াইজ উত্তর করে আমরা সুপ্রিম কোর্টে জমা দেব। 18 তারিখ সুপ্রিম কোর্টে মামলা শুনানি হবে। অর্থাৎ একতরফাভাবে মালহোত্রা কমিটি তার রিপোর্টে যা বলে দেবে সেটাই মানে প্রতিবাদহীন অবস্থায় সুপ্রিম কোর্টে পৌঁছে যাবে, তা কিন্তু হচ্ছে না। আমাদের বক্তব্যটাও মালহোত্রা কমিটির রিপোর্টে তারা যা বলেছেন তাদের প্রতিটি পয়েন্টের এগেনস্টে আমাদের বক্তব্যটাও থাকবে। সেখানে অবশ্যই
অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই ডিএ দিতে হবে। গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত ডিএ দিতে হবে। ওয়ার্ক চার্জ কর্মচারী, ডেলি রেটেড কর্মচারী, চুক্তিভিত্তিক সরকারি কর্মচারী যারা ডিএ পান, ভিন রাজ্যের বসবাসকারী যে সমস্ত রাজ্য সরকারি পেনশনার আছেন তাদের, এবং কেএমসি এলাকার যে সমস্ত পেনশনাররা সহ সকলকে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত এআইসিপিআই মেনে ডিএ দিতে হবে। ভুল হিসেবের বিরুদ্ধেও আমাদের সুস্পষ্ট বক্তব্য থাকবে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্ট গত 6 তারিখে এই মামলাটিকে পার্ট হার্ট বলে স্বীকৃতি দিয়ে দিয়েছে। এর অর্থ হচ্ছে আগামী 23শে আগস্ট এই বেঞ্চের মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল অবসর নিচ্ছেন। পার্ট হার্ট করে দেওয়ার অর্থ হচ্ছে তার অবসরের আগে এই বেঞ্চ মামলার শেষ করে দিয়ে যাবে। অর্থাৎ 18ই আগস্ট মামলায় যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে এ সম্পর্কে আমাদের কোনো মানে দ্বিধা দ্বন্দ্ব বা বিতর্ক বা সন্দেহ নেই। এবারে যে বিষয়টা আমি বলছিলাম যে তাহলে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা যে এই বকেয়া ডিএ পাওয়ার যোগ্য আইনি অধিকার হিসেবে সুপ্রিম কোর্টের রায় মেনে, এটা কিন্তু এই তালিকা থেকে স্পষ্ট। কারণ সরকারের শাসক দল বদলায়, কিন্তু সরকার কন্টিনিউইং বডি সরকারের আগের বক্তব্যকে পরের শাসক দল এসে অস্বীকার করতে পারে না। বিশেষত সুপ্রিম কোর্টে যখন সেটা লিখিতভাবে সরকার দিয়েছে। এবারে আসুন, সরকার 1/4/2008 থেকে 31/12/2015 পর্যন্ত যে মোট খরচ হবে তার হিসেব দিয়েছিলেন 38,319.95 কোটি টাকা। 38,319.95 কোটি টাকা। তাহলে এর পরে যে 4 বছর অর্থাৎ 16, 17, 18 এবং 19, এই 4 বছরের যে টাকা সেটা যোগ হলে এই টাকাটা অবশ্যই 38,319.95 কোটি টাকার থেকে আরও অনেকটাই বেশি হবে। সরকার 31/12/2015 পর্যন্ত হিসেব দিয়েছিলেন, তারপরে আরও 4 বছরের হিসেব যোগ হলে সেটা 38,319.95 কোটি টাকার থেকে আরও কিছুটা বেশি হবে। এবারে আসুন, স্ট্যাটাস রিপোর্টে বর্তমান রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে হিসেব দিয়েছেন সেই হিসেবে তারা বলেছেন 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ দিতে মোট খরচ হবে 11,983 কোটি টাকা। ভাবুন, যেখানে শুধু 15 পর্যন্ত খরচ হওয়ার কথা ছিল, সরকার বলেছিলেন 38,319.95 কোটি টাকা। তারপরে আরও 4 বছরের হিসেব ধরলে সেটা আরও বাড়বে। সেইটা বলছেন মোট খরচ 11,983 কোটি টাকা। তাহলে কি আপনারা কেউ মনে করছেন যে সরকার সত্যি গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশন সহ বাকিদের যারা পাননি তাদেরকে, গ্র্যান্ট ইন এইডের যারা কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মী, তাদের জন্য সত্যি কোনো চিন্তাভাবনা করে রেখেছেন? এবার আরও মজার কথা, এত বেশি সংখ্যায় কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী পাননি, কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বলছেন এর মধ্যে 7,771 কোটি টাকা ব্যয় হয়ে গেছে, আর মাত্র 4,212 কোটি টাকা খরচ করলেই একদম সবাই পেয়ে যাবে। তার মানে হিসেবের ভুলটা কোন মাত্রায় করতে চাইছেন সরকার, এটা আপনাদের ভাবতে হবে। অর্থাৎ 85% নিউট্রালাইজেশনের নামে সরকার আমাদের কোন জায়গায় নিয়ে যেতে চাইছেন। আমরা তো ভাই সরকারের সঙ্গে সবসময় লড়াই ঝগড়া করব, সরকারের সমালোচনা করব, এতে তো আমাদের পেট ভরবে না। কিন্তু সরকার সুপ্রিম কোর্টের রায় মেনে বকেয়া ডিএ দিতে চাইছে না, অনাবশ্যক জটিলতা তৈরি করছে। সুপ্রিম কোর্টে একটা বড় অংশ গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের বাদ রাখছে। এই জন্যই ভাই আমাদের সমালোচনাটা করতে হচ্ছে, সরকারের উপর চাপ তৈরি করতে হচ্ছে।
এবারে আসুন যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে পেনশন স্কিম। গতকাল অর্থাৎ 7ই আগস্ট শুক্রবার কলকাতায় এসেছিলেন পেনশন সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থা পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি PFRDO, তার চেয়ারপারসন শিব সুব্রমণিয়ান রামান। তিনি এসে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন এবং তিনি নিজে যেটা বলেছেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে নূতন সরকারের সঙ্গে তাদের সদর্থক আলোচনা হয়েছে। ন্যাশনাল পেনশন সিস্টেম বা NPS ছাড়া যে পেনশনের কোনো ভবিষ্যৎ নেই সে কথা জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে, তবে রাজ্য সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেননি। অর্থাৎ এই PFRDOর চেয়ারপারসন শিব সুব্রমণিয়ান রামনের গতকাল কলকাতায় আসা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করা এবং এই সুনির্দিষ্ট বিবৃতি দেওয়া যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে নূতন সরকারের সঙ্গে তাদের সদর্থক আলোচনা হয়েছে। ন্যাশনাল পেনশন সিস্টেম ছাড়া যে পেনশনের কোনো ভবিষ্যৎ নেই সে কথা জানানো হয়েছে। অর্থাৎ এই পেনশন সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থার পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, এনারা মনে করেছেন যে পশ্চিমবাংলায় পেনশন বজায় রাখতে গেলে রাজ্য সরকারি কর্মচারীদের একমাত্র সমাধান হচ্ছে ন্যাশনাল পেনশন সিস্টেম বা NPS। রাজ্য সরকার এখনো সিদ্ধান্ত নেন। এবারে আসুন এই নতুন পেনশন স্কিম বা এই NPS মানে হচ্ছে ন্যাশনাল পেনশন সিস্টেম, এটা কি, আর পুরাতন পেনশন স্কিমটাই বা কি। পুরাতন পেনশন স্কিম হচ্ছে যে কর্মজীবনে সরকারি কর্মচারীদের এই পেনশন পাওয়ার জন্য কোনো অর্থ বা কন্ট্রিবিউশন দিতে হতো না। রিটায়ারমেন্টের পরে তার সর্বশেষ বেসিক বেতনের অর্ধেক অর্থাৎ 50% তার আশপাশে তাদের একটা পেনশন নির্দিষ্ট হতো এবং এই পেনশনারদের কোনো বার্ষিক ইনক্রিমেন্ট ছিল না, কিন্তু DA বৃদ্ধি হলে তারা ডিয়ারনেস রিলিফটা পেতেন। অর্থাৎ পেনশনারদের পেনশনে বৃদ্ধি ছিল কেবলমাত্র ডিয়ারনেস রিলিফ। এখন এই পরিমাণ পেনশনে নিশ্চয়ই পেনশনারদের দারুণ ভালোভাবে সংসার চলে যেত না, কিন্তু অবসরের পরে একটা সামাজিক আর্থিক নিরাপত্তা, আর্থিক সুরক্ষা তারা পেতেন। অর্থাৎ মাসের প্রথম দিনেই একজন সরকারি পেনশনার জেনে যেতেন যে এই মাসে তিনি কত টাকা পেনশন পাবেন এবং সেই পেনশন থেকে তিনি তার প্রয়োজন মতো বুঝে খরচ করতেন। এই অনিশ্চয়তায় তাকে ভুগতে হতো না কখনো যে তার পেনশনটা বন্ধ হয়ে যেতে পারে বা তার পেনশনটা পরিমাণটা কমে যেতে পারে। ফলে সরকারি কর্মচারীদের এই সুবিধেটা ছিল যে অবসর গ্রহণের পরে একটা সামাজিক নিরাপত্তা, আর্থিক সামাজিক নিরাপত্তা তাদের একটা ছিল। নতুন পেনশন স্কিম অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেম বা NPS, এটি চালু হয় যখন প্রধানমন্ত্রী ছিলেন শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী এবং তৃণমূল কংগ্রেস ওই NDA মন্ত্রিসভার শরিক দল ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন ওই মন্ত্রিসভায় দপ্তরবিহীন মন্ত্রী। সেই সরকার 2004 সালে এই পুরাতন পেনশন স্কিম বাতিল করে, কেন্দ্রীয় কর্মচারীদের ক্ষেত্রে পুরাতন পেনশন স্কিম বাতিল করে নতুন পেনশন স্কিম অর্থাৎ ওই যে সরকারি পেনশন ন্যাশনাল পেনশন সিস্টেম বা NPS তারা চালু করেন। এই NPS এর বিষয়টা কি? NPSটা চালু হলো 2004 সালে
এই প্রকল্প চালু হওয়ার পর থেকে যারা কাজে যোগ দিয়েছেন অর্থাৎ চাকরিতে জয়েন করেছেন তাদের ক্ষেত্রে, কোনো আগের 2004-এর আগে যারা চাকরি করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু নয়। অর্থাৎ কোনো রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে এই অর্ডার কার্যকর হয়নি। কিন্তু 2004 সালের পরে যারা কেন্দ্রীয় সরকারি চাকরিতে যোগ দিলেন তাদের প্রত্যেককে কিন্তু বাধ্যতামূলকভাবে এই ন্যাশনাল পেনশন সিস্টেমে তাকে আসতে হলো, এবং ফলে প্রতি মাসে বেতনের সঙ্গে এই এনপিএস বাবদ একটা অর্থাঙ্ক তাকে দিতে হতো বাধ্যতামূলকভাবে। সরকার একটা টাকা দিতেন, সেই দুটো টাকা নিয়ে একটা তহবিল তৈরি হতো পেনশন ফান্ড, এবং সেই পেনশন ফান্ডটা নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি বা পিএফআরডিও। এই পিএফআরডিওতে কোনো কর্মচারী প্রতিনিধি নেই, এবং এই পিএফআরডিও এই পেনশন তহবিলে জমা টাকাটা শেয়ার বাজারে খাটাচ্ছেন, এবং শেয়ার বাজার থেকে যে রিটার্ন আসবে সেই রিটার্ন অনুসারে এই ন্যাশনাল পেনশন স্কিমে পেনশনটা কিন্তু স্থির হবে। অর্থাৎ পুরাতন পেনশন স্কিমে যে নির্দিষ্ট পরিমাণ অর্থাঙ্কের একটা পেনশন আমরা পেতাম, দ্বিতীয় এই নতুন পেনশন স্কিমে কিন্তু সেই নির্দিষ্ট পরিমাণ পেনশন পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। একটা অনিশ্চয়তার বাতাবরণ শুরু হলো। অবসর গ্রহণের পরে স্বাভাবিকভাবে যারা পেনশনার বা অবসরপ্রাপ্ত কর্মচারী তারা অনেকটা মানসিক হীনমন্যতায় ভোগেন, মানসিক একটা দ্বিধা দ্বন্দ্বে ভোগেন, এবং তাদের মধ্যে একটা নিরাপত্তাহীনতা, একটা ইনসিকিউরিটি কাজ করে। যেহেতু মানে আয়টা অনেক কমে যায়, কিভাবে সংসার চালাবেন, কিভাবে ওষুধপত্রের খরচ যোগাবেন, কিভাবে অন্য দৈনন্দিন খরচ মেটাবেন, একটা দুশ্চিন্তার মধ্যে থাকে। সেই অবস্থায় তাদের পেনশনের অর্থাঙ্কটা নিয়ে যদি তাদের অনিশ্চয়তায় থাকতে হয়, আপনি নিজে একবার সেই জায়গাটায় বসে তার অবস্থাটা ভাবুন। এবং পুরো সিস্টেমটা হচ্ছে সরকার এই পেনশন তহবিলে ওই প্রতি মাসে যে টাকাটা দিচ্ছেন, ছাড়ুন কর্মচারী দিচ্ছে, সরকার দিচ্ছে, কিন্তু এই পেনশন তহবিলে পরবর্তীকালে প্রয়োজনে অর্থাৎ শেয়ার বাজার থেকে রিটার্ন আসার ক্ষেত্রে যদি কম রিটার্ন আসে, শেয়ার বাজারে ক্ষতি হয়, তাহলে কিন্তু সরকার সেই ক্ষতিটা পুড়িয়ে দেওয়ার জন্য কোনো ভর্তুকি এই পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটিকে দেবেন না। ফলে স্বাভাবিকভাবে যদি রিটার্ন কম হয় তাহলে পেনশনের পরিমাণটা কমে যাবে। অর্থাৎ এটা একটা চূড়ান্ত অনিশ্চিত অবস্থা। শেয়ার বাজারে খাটানোর সাফল্যের উপর বা ব্যর্থতার উপর পেনশনের অর্থাঙ্ক নির্ভর করছে, এবং একটা অনিশ্চিত বাতাবরণে তারা চলে যাচ্ছে। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এর বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলনে কেন্দ্রীয় সরকার একটু নমনীয় হন, এবং তারা বর্তমানে একটা ইউনিফাইড পেনশন স্কিম এনেছে। এবং সরকারের বক্তব্য হচ্ছে এই ইউনিফাইড পেনশন স্কিমে অবসরপ্রাপ্ত কর্মচারীদের সর্বশেষ বেসিক বেতনের 50% পেনশন যাতে পান, সেটা এই পেনশন ফান্ড রেগুলেটর অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি এরা দেখবে। কিন্তু এখানে বিনীতভাবে একটা প্রশ্ন, যেহেতু সরকার এই পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটিকে রিটার্ন কম এলে কোনো ক্ষতিপূরণ বা কোনো অনুদান দেবেন না বা ভর্তুকি দেবেন না, তাহলে কোন জায়গা থেকে এই পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি ওই 50% অন্তত পেনশন নিশ্চিত করবেন, সেটা কিন্তু স্পষ্ট না। কেন্দ্রীয় কর্মচারীদের ক্ষোভ কমেনি,
তারা ব্যাপক আন্দোলন করছিলেন পুরাতন পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবিতে। গত 2023 সালের 21শে মার্চ কেন্দ্রীয় সরকার একটা নির্দেশিকা জারি করে জানান, যারা পুরাতন পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন ধরনের আন্দোলন করছেন, তারা এই আন্দোলন করলে, অর্থাৎ মিটিং, মিছিল, ধর্মঘট, গোসলো, কর্মবিরতি, অসহযোগিতা বা জমায়েত, এই সমস্ত কিছুর উপর কেন্দ্রীয় সরকার নিষেধাজ্ঞা জারি করেছেন এবং বলেছেন যে পুরাতন পেনশন স্কিম, মানে নির্দেশ দিয়েছেন অর্ডারে, যে পুরাতন পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবিতে এই আন্দোলনে অংশগ্রহণ করলে কর্মচারীদের বিরুদ্ধে সার্ভিস রুলস অনুসারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তাদের চাকরিও চলে যেতে পারে। আমি এই বিষয়টা উল্লেখ করলাম এই কারণে যে দল হিসেবে বিজেপি পুরাতন পেনশন স্কিম ফিরিয়ে আনার আন্দোলনকে কি চোখে দেখছে সেটা এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ পাওয়া যায়। এবারে আমাদের কর্মচারীদের অনেকেই তো, মানে বেশিরভাগ কর্মচারী দলীয় রাজনৈতিক আনুগত্যে তারা বিশ্বাস করেন এবং তারা ভাবেন অমুক রাজনৈতিক দলটা খুব ভালো। দুর্ভাগ্যের বিষয়, 2004 সালে অটল বিহারী বাজপেয়ী এবং মমতা ব্যানার্জির যৌথ নেতৃত্বে এই কর্মচারীদের এই সর্বনাশটি হয়। কিন্তু শুধু তাদের দোষ দিলেই হবে না। তারপরে 10 বছর কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস নেতৃত্বাধীন বাম সমর্থিত ইউপিএ সরকার। তারাও কিন্তু ওই 10 বছরে এই নতুন পেনশন স্কিম বাতিল করে পুরাতন পেনশন স্কিম ফিরিয়ে আনেননি। তারপরে বর্তমানে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার চলছে, তারাও কিন্তু পুরাতন পেনশন স্কিম ফিরিয়ে আনেননি এবং তার বিরুদ্ধে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন হলে সেটা কঠোরভাবে দমনের জন্য প্রশাসনিক নির্দেশনামা জারি করেছে। আমার কাছে এতদিন যে তথ্য ছিল যে ছত্তিশগড়, রাজস্থান, ঝাড়খণ্ড, পাঞ্জাব, হিমাচল প্রদেশ এই রাজ্য এবং পশ্চিমবঙ্গ, এই রাজ্যগুলোতে পুরাতন পেনশন স্কিম আছে এবং কেরলে পুরাতন পেনশন স্কিম ফিরিয়ে আনার জন্য সেখানকার সরকার একটা কমিটি তৈরি করে দিয়েছে। কিন্তু গতকাল এই চেয়ারপারসন, পিএফআরডিওর চেয়ারপারসন শিব সুব্রমণিয়াম রামন বলেছেন যে একমাত্র পশ্চিমবঙ্গেই পুরাতন পেনশন স্কিম আছে। তার এই বক্তব্যের সঙ্গে আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য কিন্তু মিলছে না। আমার কাছে যে তথ্য আছে, আমি আবার নতুন করে খোঁজ খবর নেব, তাতে ছত্তিশগড়, রাজস্থান, ঝাড়খণ্ড, পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গ এই কটি রাজ্যে কিন্তু পুরাতন পেনশন স্কিম আছে। বাকি সমস্ত রাজ্য সরকার কিন্তু নতুন পেনশন স্কিম চালু করেছে। সরকারগুলোর ক্ষেত্রে এটা খুব সুবিধাজনক। আমি বহুবারই বলেছি যে কনফেডারেশন মনে করে সরকার হচ্ছে শাসক, মালিক, মালিকের কাজই হচ্ছে যতটা সম্ভব রেশনাল বিহেভিয়ার, হচ্ছে যতটা সম্ভব কম বেতন, কম সুযোগ সুবিধে, কম ভাতা, কম সামাজিক সুরক্ষা, বা একবারে সামাজিক সুরক্ষা না দিতে পারলে বা আরও ভালো দিয়ে বেশি পরিমাণে কাজটা করিয়ে নেওয়া, এটা তাদের রেশনাল বিহেভিয়ার। আর কর্মচারী বা শ্রমিক পক্ষের রেশনাল বিহেভিয়ার হচ্ছে যে কোনোভাবে ঐক্যবদ্ধ কর্মী পক্ষ গড়ে তুলে সরকারের মুখোমুখি দাঁড়িয়ে আন্দোলন কর্মসূচি নেওয়া, যাতে সরকার বাধ্য হয়ে তাদের ন্যায্য এবং অধিকারগত দাবিগুলো, সেই দাবিগুলো মিটিয়ে দেয়, পূরণ করে। এইটা হচ্ছে শ্রমিক পক্ষের রেশনাল বিহেভিয়ার। এছাড়া অন্য কোনো সম্পর্ক নেই। কিন্তু দুর্ভাগ্যের আমাদের কর্মচারীদের মধ্যে পশ্চিমবাংলার কখনো চোখের মণির মতো, কখনো পেটের লিভারের মতো, কখনো বুকের হৃৎপিণ্ডের মতো সরকারের বকলমে শাসক দলকে রক্ষায় স্বঘোষিত দায়বদ্ধ একটা বড় অংশের কর্মচারী সরকারের বকলমে শাসক দলের স্বার্থ রক্ষায় নিয়োজিত থাকেন এবং কর্মচারী আন্দোলনে যোগ দেন না। অনেক ক্ষেত্রে আবার কর্মচারী আন্দোলনে পিছন থেকে ছুরি মারে। তো সে যাই হোক, কোনো রাজনৈতিক দল কিন্তু দায়িত্ব নিয়ে এই পেনশন স্কিমটা ফিরিয়ে আনার কোনো দাবি কিন্তু করছে না।
আমি আগেই বলেছি যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার 10 বছর ক্ষমতায় ছিল, বামপন্থীরা সেই সরকারের সমর্থক ছিলেন, কিন্তু তারাও পুরাতন পেনশন স্কিম ফিরিয়ে আনেননি। আবার এই যে ছত্তিশগড়, রাজস্থান, ঝাড়খণ্ড, পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গ বাদে বাকি যে রাজ্যগুলো, তার মধ্যে অনেক রাজ্য কিন্তু বিজেপি শাসিত রাজ্য যেমন আছে, অন্য দল শাসিত রাজ্যও আছে। অর্থাৎ কর্মচারীদের অবসরের পরে সামাজিক নিরাপত্তা বা সামাজিক সুরক্ষার দায়বদ্ধতা অস্বীকার করার প্রশ্নে সমস্ত রাজনৈতিক দলের মতামতটা মোটামুটি কম বেশি একরকম। এখনো সরকার কোনো সিদ্ধান্ত নেননি যে এই নতুন পেনশন স্কিম চালু হবে কিনা, কিন্তু এমনি তো কাকতালীয়ভাবে ওই পিএফআরডিওর চেয়ারম্যান তিনি কলকাতায় এলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হলো, খুব সদর্থক বৈঠক হলো, তিনি চলে গেলেন এবং সরকারকে পরামর্শ দিয়ে গেলেন যে ওই ন্যাশনাল পেনশন সিস্টেম না আনলে কোনো রকমভাবে কিন্তু পশ্চিমবাংলার পেনশন চালানো যাবে না, এবং সদর্থক বৈঠক হলো। তার ফল যেটা হতে যাচ্ছে এটা অনুমান করা খুব কঠিন নয়, যে সরকার এখনো সিদ্ধান্ত নেননি, কিন্তু অদূর ভবিষ্যতে হয়তো সিদ্ধান্ত নিতে চলেছেন যে এই এনপিএস বা ন্যাশনাল পেনশন সিস্টেম পশ্চিমবাংলার রাজ্য কর্মীদের ক্ষেত্রে চালু হবে অদূর ভবিষ্যতে। এখন এই পেনশন স্কিম চালু হলে বর্তমানে যারা পেনশনার বা অবসরপ্রাপ্ত তাদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না, তারা যেরকম পুরাতন পেনশন স্কিমে পেনশন পেয়ে আসছেন সেইভাবেই পাবে। কর্মরত কর্মচারী এই স্কিম লাগু হওয়ার আগে পর্যন্ত যারা কাজে আছেন তাদের ক্ষেত্রেও এটা কোনো প্রভাব ফেলবে না। যারা এই প্রকল্প চালু হওয়ার ঠিক পরে সরকারি চাকরিতে ঢুকবেন, অর্থাৎ নতুন প্রজন্মের যে যুবক যুবতীরা সরকারি চাকরিতে আসছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই নতুন প্রকল্প চালু হলে চালু হওয়ার দিন থেকে তাদের ক্ষেত্রে এটা কার্যকর হবে। অর্থাৎ আমাদের আগামী প্রজন্ম সরকারি চাকরিতে যখন ঢুকবে পশ্চিমবাংলায়, তখন তাদের অবসরের পরে যে সামাজিক সুরক্ষার ব্যবস্থাটা ছিল সেটা সরকার কেড়ে নিচ্ছে। আবার আরেকটি আশঙ্কার জায়গা আছে, সেটা হচ্ছে 2018 সাল থেকে ত্রিপুরা সরকার এই নতুন পেনশন স্কিম সেখানকার কর্মচারীদের জন্য লাগু করেছেন 2026 সালে এই নতুন পেনশন স্কিম এনেছেন, কিন্তু কার্যকর করেছেন 2018 সাল থেকে। অর্থাৎ যে কর্মরত কর্মচারীরা ভাবছেন বা নিরাপদে বসে আছেন, ভাবছেন যে এইটা চালু হলে তো আমার ক্ষেত্রে কোনো প্রভাব নেই, আমি তো পুরাতন পেনশন স্কিমই থাকবো, তাহলে আর আন্দোলন করে কি দরকার, বা এর বিরুদ্ধে সোচ্চার হয়ে কি দরকার, ও নতুন যারা চাকরি পাবে তারা বুঝবে। বিষয়টা কিন্তু সেই জায়গায় থাকলো না। ত্রিপুরা সরকার কিন্তু স্পষ্টভাবে এইটা স্পষ্ট করে দিয়েছে যে এই ন্যাশনাল পেনশন সিস্টেম এটা কিন্তু, অর্থাৎ নতুন পেনশন স্কিম, পুরাতন পেনশন স্কিম বাতিল করে নতুন পেনশন স্কিম কিন্তু রেট্রোস্পেক্টিভ এফেক্ট, অর্থাৎ বহু আগে থেকেও কার্যকর করা যায়। যেমন ত্রিপুরা সরকার 2018 সাল থেকে এটা কার্যকর করেছেন। অর্থাৎ 2018 সাল থেকে যারা চাকরিতে ঢুকেছেন তারা প্রত্যেকে এই নতুন পেনশন স্কিমের আওতায় এসে গেছেন। সেক্ষেত্রে পশ্চিমবাংলাও যে ত্রিপুরার দৃষ্টান্ত অনুসরণ করে এরকম হবে না সেটা বলা যাচ্ছে না। আমি কাউকে অযথা আতঙ্কিত করার পক্ষপাতী নই। যেমন বর্তমান পেনশনার, ফ্যামিলি পেনশনার, তারা নিশ্চিত থাকুন যে আপনাদের ক্ষেত্রে এই নতুন পেনশন স্কিমের কোনো প্রভাব নেই, আপনারা যেমন পেনশন পাচ্ছেন তেমনই পেয়ে যাবেন। কর্মরত কর্মচারী যারা এখনো পর্যন্ত কাজে আছেন তাদের অন্যান্য রাজ্য বা কেন্দ্রীয় সরকার তাদের ক্ষেত্রে এটা কার্যকর করেননি। যেদিন থেকে এই নতুন পেনশন স্কিম চালু হয়েছে সেদিন থেকে যারা কাজে যোগ দিয়েছেন তাদের ক্ষেত্রে এটা কার্যকর হয়েছে। কাজে আপনাদের ক্ষেত্রে প্রভাব না থাকারই কথা, কিন্তু ত্রিপুরায় যেভাবে 2018 সাল থেকে এটা কার্যকর করা হয়েছে তাতে কিন্তু বর্তমান কর্মরত কর্মচারীরাও খুব নিরাপদে নেই।
সব থেকে বিষয়টা হচ্ছে যারা আগামী দিনে এই প্রকল্প চালুর পরে, নূতন পেনশন স্কিম চালুর পরে যারা সরকারি চাকরিতে যোগ দেবেন, তারা তো আমার আপনার ঘরেরই ছেলে মেয়ে। তা তাদের অবসরের সময় যে আর্থিক নিরাপত্তা, সেইটা সরকার হরণ করে নিতে চাইছেন এই নতুন পেনশন স্কিমের মাধ্যমে। তাহলে কি আপনার উপর এই দায়িত্বটা বর্তায় না যে তাদের স্বার্থে আজকে একটা বড় আন্দোলনে নেমে সরকারকে আমরা বাধ্য করি যাতে এই নতুন পেনশন স্কিম পশ্চিমবাংলায় চালু না হয়? আপনারা ভেবে দেখবেন। আমার মনে হয় যে নতুন পেনশন স্কিম কিন্তু রাজ্য কর্মচারীদের ক্ষেত্রে একটা বড় বিপদ। আর কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে বলবো যে বর্তমান পেনশনাররা যেমন অত্যন্ত সুরক্ষিত রইলেন, তাদের ক্ষেত্রে এই নতুন পেনশন স্কিম চালু হলে কোনো রকম প্রভাবের কোনো ব্যাপার নেই। তারা যেমন পেনশন পাচ্ছেন তেমন পেনশন পাবেন, ফ্যামিলি পেনশনাররা যেমন পেনশন পাচ্ছেন তেমন পেনশন পাবেন, তাদের ক্ষেত্রে কোনো প্রভাব নেই। কিন্তু বর্তমান কর্মরত কর্মচারীরা তারা কিন্তু নিরাপদে নেই। কারণ 2018 সাল থেকে ত্রিপুরা যদি চালু করতে পারে, তাহলে এই চালু করার একটা আইনি সংস্থান নিশ্চয়ই আছে। কারণ ওখানকার কর্মচারীরা কিন্তু সেটা এখনো পর্যন্ত আদালতে গেছেন কি আদালত থেকে অন্য কোনো রকম সিদ্ধান্ত হয়েছে আমরা জানি না। কিন্তু ত্রিপুরা সরকার যখন 2018 থেকে কার্যকর করতে পেরেছেন, তখন পশ্চিমবঙ্গ সরকার যদি এই নূতন পেনশন স্কিম আনেন, তারাও কিন্তু কার্যকর করতে পারবেন। কাজে কর্মরত কর্মচারীদেরও কিন্তু শুধু ভবিষ্যতে যারা চাকরিতে জয়েন করবেন তাদের মানে আমার আপনার সন্তান সন্ততিদের, আমার আপনার ঘরের ছেলে মেয়েদের স্বার্থের কথা বিবেচনা করে শুধু নয়, নিজেদের স্বার্থেও কিন্তু এই নতুন পেনশন স্কিম চালুর বিরুদ্ধে সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে হবে।